পৃষ্ঠা 65, ষষ্ঠ অধ্যায়। পুষ্টিতে খনিজ লবণের ভূমিকা। 1. খনিজ লবণ বলতে কি বোঝো? উত্তর: এগুলি দেহ সংরক্ষণকারী খাদ্য উপাদানের মধ্যে একটি, যা বিভিন্ন ধরনের খাদ্য থেকে পাওয়া যায়। এগুলি পরোক্ষভাবে শরীরের বার বৃদ্ধিতে সাহায্য করে এবং প্রত্যক্ষভাবে শরীরের ক্ষয় পূরণ করে ও প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। প্রাণী ও উদ্ভিদের দেহকোষ পোড়ালে যে ছাই পড়ে থাকে তাই হলো খনিজ লবণ। আমাদের দেহে 28টি খনিজ লবণ আছে। এর মধ্যে যেগুলি প্রধান ও অপেক্ষাকৃত বেশি পরিমাণে দরকার হয় তাকে ম্যাক্রো এলিমেন্ট বলে। এগুলি হলো ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, লোহা, সোডিয়াম, ক্লোরিন, ম্যাগনেসিয়াম, আয়োডিন, ফ্লুরিন, তামা ইত্যাদি। যেগুলি খুব কম পরিমাণে দরকার হয় তাকে মাইক্রো এলিমেন্ট বা ট্রেস এলিমেন্ট বলে, যেমন কোবাল্ট, সেলেনিয়াম, জিঙ্ক, দস্তা, নিকেল, ক্যাডমিয়াম, এমনকি রূপো, সোনা। প্যারাগ্রাফ। খনিজ লবণগুলির মধ্যে ক্যালসিয়াম, পটাশিয়াম, লোহা, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, ক্ষার জাতীয় পদার্থ, ফসফরাস, সালফার, ক্লোরিন, অম্ল জাতীয় পদার্থ। ক্ষার ও অম্ল এই দুই জাতীয় পদার্থ উপযুক্ত অনুপাতে দেহে থাকলে দেহ সুস্থ থাকে। প্যারাগ্রাফ। কিন্তু রান্নার ত্রুটির ফলে বা পুষ্টি শিক্ষার অভাবে, অর্থাৎ কোনো খনিজ লবণ শোষণে কোন ধরনের খাদ্য বাধা দিচ্ছে তা না জানা থাকলে, শরীরে বিশেষ করে অন্ত্রে কোনো রোগ থাকলে তা খনিজ লবণের কাজে বাধা হয়ে দাঁড়ায়। এছাড়া মলের মধ্যে দিয়ে, মূত্রের মধ্যে দিয়ে 30 থেকে 40 গ্রাম খনিজ লবণ প্রত্যহ বার হয়ে যায়। বিশেষ বিশেষ শারীরিক অবস্থায় এগুলির চাহিদা স্বাভাবিকের থেকে অনেক বেশি বেড়ে যায়। আবার বলছি, বিশেষ বিশেষ শারীরিক অবস্থায় এগুলির চাহিদা স্বাভাবিকের থেকে অনেক বেশি বেড়ে যায়। আবার সুস্থ শরীরে বেশি খেলে নানা সমস্যা, স্ট্রোক রোগের উদ্ভব হতে পারে। যেমন কিডনিতে পাথর ব্র্যাকেটে ক্যালসিয়াম, কোষ্ঠকাঠিন্য ব্র্যাকেটে লোহা, দাঁতের সমস্যা ব্র্যাকেটে ফ্লুরিন, উচ্চ রক্তচাপ ব্র্যাকেটে সোডিয়াম। আবার ক্যালসিয়াম, ফসফরাস শরীরে অভাব হলেও নানা সমস্যা দেখা যায়, যেমন অ্যানিমিয়া, দন্তক্ষয়, হৃদরোগ, পেশির সঞ্চালন ক্ষমতা হ্রাস ইত্যাদি। আয়োডিনের অভাবে গলগণ্ড দেখা যায়। 2. ক্যালসিয়াম সম্বন্ধে লেখো। উত্তর: সমস্ত খনিজ লবণের মধ্যে আমাদের দেহে ক্যালসিয়ামের পরিমাণ সবথেকে বেশি, যা আমাদের প্রধানত হাড়ে ও দাঁতে জমা থাকে। প্রাপ্তবয়স্কদের দেহে ব্র্যাকেটে লম্বা অনুসারে 1.2 থেকে 1.5 কেজির মতো ক্যালসিয়াম থাকে। উৎস: প্রাণীজ দুধ, ছোট মাছ ব্র্যাকেটে কাঁটা সমেত, ঘোল, পনির, শুঁটকি মাছ। উদ্ভিজ্জ: খোসাশুদ্ধ তিল, কারি পাতা, তেঁতুল, খেজুর, কিশমিশ, বিট, মূলো, শাকপাতা, বাঁধাকপি, গুড়, সয়াবিন, খাবার চুন ব্র্যাকেটে পানে ব্যবহার হয়। শোষণ ও সঞ্চয়: মাত্র শতকরা 25% 25% ক্যালসিয়াম, অর্থাৎ আমরা 100 গ্রাম ক্যালসিয়ামযুক্ত খাবার খেলে 25 গ্রাম সক্রিয় পরিবহন পদ্ধতিতে শোষিত এবং নিষ্ক্রিয় ব্যাপন পদ্ধতিতে সামান্য পরিমাণ ইলিয়ামে শোষণ হয়। ক্ষারীয় মাধ্যমে যেহেতু অদ্রবণীয় ক্যালসিয়াম লবণ তৈরি হয়, তাই এক্ষেত্রে শোষণ ব্যাহত হয়। পোর্টাল রক্ত সংবহনতন্ত্রের মাধ্যমে ক্যালসিয়াম রক্তে প্রবেশ করে। হাড়ের বৃদ্ধি, দাঁত তৈরি ও বৃদ্ধির প্রয়োজনে শিশুরা বড়দের থেকে বেশি শোষণে সক্ষম। ভিটামিন ডি ও সি প্রোটিন শোষণে সাহায্য করে।
ফাইটিন বাধা দেয়। পৃষ্ঠা 66। সঞ্চয়। প্রধানত অস্থি ও দাঁতে ক্যালসিয়াম জমা থাকে। সামান্য পরিমাণ ক্যালসিয়াম থাকে পেশি, শিরা, লোহিত রক্তকণিকা, স্নায়ুরসে, সিরামে, তন্তু, অক্সালিক অ্যাসিডে এগুলি শোষণে বিঘ্ন ঘটায়। ফলে এটি মলের সঙ্গে বেরিয়ে যায়, দেহে সঞ্চিত হয় না। কাজ। 1. অস্থি ও দাঁত গঠনে বৃদ্ধিতে সাহায্য করে। 2. অস্থি ও দাঁত মজবুত করে। দাঁতের এনামেল 36% ও ডেন্টিন 27%, হাড়ে 99% ক্যালসিয়াম থাকে। 3. হৃৎপিণ্ডের মাংসপেশির কাজকে স্বাভাবিক রাখে। 4. শরীরের অত্যাবশ্যকীয় কাজ নিয়ন্ত্রণ করে। 5. রক্ত তঞ্চনে সহায়তা করে। লৌহ। 6. লৌহ শোষণে সহায়তা করে। 7. ভিটামিন B2 শোষণে সহায়তা করে। 8. ক্যালসিয়াম আয়ন (Ca2) অনেক উৎসেচকের ফসফোলাইপেজ, ফসফোডাইএস্টারেজ ক্রিয়া নিয়ন্ত্রণ করে। 9. পেশির সংকোচনে সহায়তা করে। 10. কোষ পর্দায় জল ও আয়নের ভেদ্যতা কমায়। 11. বিভিন্ন উৎসেচকের সক্রিয়তায় সাহায্য করে। 12. পেশি তন্তুকে উদ্দীপিত করে, উত্তেজনা হ্রাস করে। অভাবজনিত ফল। 1. হাড় ও দাঁতের বৃদ্ধি ব্যাহত হয়। 2. দাঁত ও হাড় নরম হওয়ার ফলে চট করে ভেঙে যায়। 3. দাঁত উঠতে দেরি হয়। 4. শিশুদের এর সঙ্গে ভিটামিন ডি এর অভাব থাকলে রিকেট হয়। হাড় থেকে ক্রমাগত ক্যালসিয়াম বের হয়ে যাবার ফলে বড়দের অস্টিওম্যালেশিয়া হয়, যাতে হাড় ভাঙলেও জোড়া লাগতে চায় না। 5. প্যারাথাইরয়েড গ্রন্থি বৃদ্ধিপ্রাপ্ত হয়। 6. টিটেনি। রক্তে ক্যালসিয়ামের অভাবে স্নায়ুপেশি উত্তেজিত হয়, পেশিতে টান বা খিঁচ ধরে। এর ফলে শিশুদের মৃত্যুও হতে পারে। আধিক্যজনিত ফল। ক্যালসিয়ামের আধিক্য দেখা দিলে শরীরে অনেক সমস্যা দেখা যায়। একে হাইপারক্যালসিমিয়া বলা হয়। এক্ষেত্রে ক্ষুধামান্দ্য, বমি, হজমের সমস্যা, পাকস্থলীয় অন্ত্র থেকে রক্তপাত, রক্তচাপ বৃদ্ধি এবং বৃক্কে পাথর জন্ম নেয়। প্যারাথাইরয়েড হরমোন অস্থি থেকে ক্যালসিয়াম মুক্ত করে রক্তে এর পরিমাণ বাড়ায়। আবার ভিটামিন ডি ক্যালসিয়াম শোষণে সহায়তা করে এটির সঞ্চয় দেহে বাড়ায়। পৃষ্ঠা 67। 3. ফসফরাস সম্বন্ধে লেখো। উত্তর: উৎস: প্রাণীজ, ডিম, দুধ, মাছ, মাংস (পোলট্রি); উদ্ভিজ্জ, গোটা দানা শস্য ও আটা উৎকৃষ্ট উৎস। কাজ: 1. দাঁত ও হাড়ের গঠন এবং বৃদ্ধিতে অতি প্রয়োজনীয় ভূমিকা গ্রহণ করে। 2. বাফার হিসেবে হাইড্রোজেন আয়তনের তীব্রতা নিয়ন্ত্রণ করে। 3. পেশির সংকোচনে সাহায্য করে। 4. কোষের নিউক্লিয় প্রোটিন ও ফসফোলিপিডের উপাদান হিসেবে দেহক্রিয়ায় সাহায্য করে। 5. ফ্যাটের সঙ্গে যুক্ত হয়ে ফসফোলিপিড তাদের শোষণ, পরিবহন ও বিপাকে সহায়তা করে। 6. কার্বোহাইড্রেটের সঙ্গে সংযুক্ত হওয়ার ফলে এর বিশেষণ বৃক্ক থেকে পুনর্বিশোষণ, গ্লাইকোজেন ও গ্লুকোজের বিপাকে সক্রিয় ভূমিকা নেয়। 7. কতকগুলি কোএনজাইমের উপাদান হিসাবে বিপাকে অংশ নেয়। 8. ফসফোলিপিডের উপাদান হিসেবে রক্ত সঞ্চালন প্রক্রিয়ায় অংশ নেয়। অভাবজনিত ফল। এর অভাবে 1. হাড় ও দাঁত মজবুত হয় না। 2. সামান্য আঘাতে ভেঙে যায়।
3. দাঁত উঠতে দেরি হয়। 4. সোডিয়াম সম্বন্ধে লেখো। উত্তর: এটি একটি অজৈব লবণ যা আমাদের শরীরে নানা কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। এই অজৈব পদার্থকে খাদ্যে আমরা সোডিয়াম ক্লোরাইড রূপে পাই। এটি বহিঃকোষীয় তরলের মধ্যে থাকে। উৎস: সোডিয়াম ক্লোরাইড হিসেবে পাওয়া যায় সব প্রাণীজ উৎসে এবং পালং, মেথি শাক, ডাল ইত্যাদি উদ্ভিজ্জ উৎস। কাজ: 1. দেহের স্বাভাবিক ক্রিয়াকর্ম বজায় রাখতে সহায়তা করে। 2. শরীরে অম্লের ভারসাম্য বজায় রাখে। 3. এটি জনসাম্য ও অভিস্রাবণ রক্ষা করে। 4. কোষ ঝিল্লির ভেদ্যতা রক্ষা করে। 5. পাচক রস ক্ষরণের জন্য পিএইচ নিয়ন্ত্রণ করে। 6. হৃদযন্ত্রের সংকোচন নিয়ন্ত্রণ করে। 7. অন্তঃকোষীয় ও বহিঃকোষীয় তরলের ইলেক্ট্রোলাইটের ভারসাম্য রক্ষা করে। রক্তের বাফার নিয়ন্ত্রণ করে। অভাবজনিত ফল: দেহে ফ্যাটের ঘাটতি হয়, ওজন কমে। 2. প্রজনন ক্ষমতা ব্যাহত হয়। পৃষ্ঠা 68। 3. জনন অঙ্গ সংকুচিত হয়। 4. পেশি ক্ষয় হয়। 5. হাড় ভঙ্গুর হয়। 6. রক্তচাপ কমে। সোডিয়াম স্বাভাবিকের থেকে কমে গেলে একে হাইপোনাট্রিমিয়া বলা হয়। প্রচুর রক্তপাত, বমি, পায়খানা, ঘাম ইত্যাদি কারণে সোডিয়াম কমে। তাছাড়া শরীরে অম্লের আধিক্য, অ্যাডিসনস ডিজিজ বা খাদ্যে এর অভাব ঘটলেও এরকম হয়। পেটের অসুখেও হতে পারে। শরীর নেতিয়ে পড়ে রোগী ভুল বকে, অর্থাৎ কোঅর্ডিনেশনের অভাব ঘটে। আধিক্যজনিত ফল ব্র্যাকেটে হাইপারনেট্রিমিয়া: 1. রক্তচাপ বাড়ে। 2. দেহে ফোলা ভাব দেখা যায়। অ্যাডিনাল কর্সেটের হরমোন মিনারেলো কর্টিকয়েডের অতিরিক্ত ক্ষরণের ফলে জল কম খেলে বা নুন বেশি খেলে এমন হতে পারে। 5. পটাশিয়াম সম্বন্ধে লেখো। উত্তর: উৎস: প্রাণীজ প্রোটিন বহুল খাদ্যে পাওয়া যায়, যেমন ডিম, দুধ, মাছ, মাংস। উদ্ভিজ্জ ফলের রসে বেশি পাওয়া যায়। এটি অন্তঃকোষীয় তরলে বেশি থাকে। কাজ: দেহকোষে অম্লর ভারসাম্য রক্ষা করে। 2. কোষের বৃদ্ধি ও গঠনে সহায়তা করে। 3. পেশির সঞ্চালনে সাহায্য করে। 4. প্রোটিন সংশ্লেষে প্রয়োজনীয়। 5. গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তরিত করে। 6. দেহকোষের সাইটোপ্লাজমের সাম্যতা ও অভিস্রবণ চাপ বজায় রাখে। 7. দেহকোষের মধ্যে অক্সিজেন বহনে সাহায্য করে। 8. হৃৎপিণ্ডের প্রসারণে সহায়তা করে। অভাবজনিত ব্র্যাকেটে হাইপোক্যালিমিয়া ফল: 1. হার্ট রেট কমে যায়। 2. বৃক্ক সংকুচিত হয়। 3. পেশির সঞ্চালন শক্তি কমে ও ব্যক্তিটি অবশেষে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়তে পারে। 4. হাড়ের বৃদ্ধি হয় না। 5. প্রজনন ক্ষমতা কমে। 6. ক্ষুধা নষ্ট হয়। আধিক্য ব্র্যাকেটে হাইপারক্যালিমিয়া হলে কিডনি খারাপ হয়। পৃষ্ঠা 69। 6. লোহা সম্বন্ধে বিস্তারিত লেখো। উত্তর: লোহা একটি অত্যাবশ্যকীয় খনিজ পদার্থ। এটি আমাদের দেহে হিমোগ্লোবিনে, মায়োগ্লোবিনে এবং শরীরে কতগুলি দরকারি রঞ্জক পদার্থের মধ্যে পাওয়া যায়। উৎসেচকের মধ্যেও এর অস্তিত্ব আছে। লোহা, ফেরাস, আয়রন ব্র্যাকেটে Fe++, ওপরে দুটো যোগচিহ্ন Fe++ হিসেবে শোষণ হয়, কিন্তু খাদ্যে ফেরিক ব্র্যাকেটে Fe
তিনটে যোগ প্লাস 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 অবস্থায় থাকে। তাই এটিকে ফেরাস অবস্থায় নিয়ে এসে শোষণের জন্য ভিটামিন, গ্লুটাসিয়ন ও অ্যামাইনো অ্যাসিড এসিড গ্রুপের সাহায্যের দরকার। 70 কেজি ওজনের মানুষের দেহে 2.8 গ্রাম মাত্র লোহা থাকে। উৎস: প্রায় সমস্ত প্রাণীজ খাদ্যে এটি প্রচুর পরিমাণে আছে। একমাত্র দুধ ছাড়া, যেমন যকৃৎ, মাছ, মাংস, ডিম, উদ্ভিজ্জ কলা, থোর, মোচা, আপেল, পেয়ারা, আলু, ছোলা ও কচুর শাক, গম, তৈলবীজ, গুড়, ডাল। কাজ: 1. প্রধান কাজ হিমোগ্লোবিন তৈরি করা। 2. লোহিত কণিকা তৈরি করা ও তাকে পরিপূর্ণতা দেওয়া। 3. অক্সিজেনকে রক্তে বহন করা। 4. পেশিকে অক্সিজেন সরবরাহ করা। মায়োগ্লোবিন পেশির জন্য অক্সিজেন জমা রাখে। 5. কলার অক্সিডেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। 6. স্নায়ু কোষের অক্সিডেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 7. চামড়ার স্থিতিস্থাপকতা বজায় রাখে। 8. ক্লান্তি দূর করে। 9. দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। শোষণ: বেশি লোহাযুক্ত খাদ্য খেলেও তা কম পরিমাণে শোষিত হয়। বয়স অনুসারে 5 থেকে 8% মাত্র। এছাড়া শোষণের জন্য ওপরে বর্ণিত যৌগগুলির দরকার হয়। তাই চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে ব্র্যাকেটে বাড়ন্ত কিশোরী, ঋতুমতী মহিলা, গর্ভবতী মহিলা, রক্তপাত, অপারেশনের পর এগুলির পরিমাণ ও শোষণ যাতে ঠিকভাবে হয় সেই মতো ব্যবস্থা নিতে হবে। দেহে পর্যাপ্ত লোহা থাকলে অ্যাপোফেরিটিন লোহা দ্বারা সম্পৃক্ত হলে ফেরিটিন আকারে থাকে বলে লোহার শোষণ কমে গিয়ে মলের সঙ্গে বের হয়ে যায়। রক্তরসের লোহা যকৃৎ প্লীহায় গিয়ে ফেরিটিন আকারে সঞ্চিত হয়। খাদ্য ছাড়াও হিমোগ্লোবিন ভেঙে হিম অংশটি মুক্ত লোহা হিসেবে সঞ্চিত হয়। মল ছাড়াও মূত্র, ঘাম, পিত্তরসে, ঋতুস্রাবে শরীর থেকে লোহা বার হয়ে যায়। অভাবের ফল: চাহিদা বেড়ে গেলে ভিটামিন সি, কিছু অ্যামাইনো অ্যাসিড, সিস্টিনের অভাব হলে বা ফসফেট, ফাইটেট, অক্সালিক অ্যাসিড খাদ্যে বেড়ে গেলে লোহা শোষণ ব্যাহত হয়। এছাড়া চা, কফি, কোকো ও কিছু সাজিতে থাকা যৌগ পলিফেনল লোহা শোষণে বাধা দেয়। ফলে লোহার অভাব শরীরে দেখা যায়। এর ফলে রক্তাল্পতা দেখা যায়, বিশেষ করে দরিদ্র দেশের রমণীদের মধ্যে। এর ফলে অবসাদ, ক্লান্তি, শ্বাসকষ্ট, মাথা ঘোরা ও ঝিমঝিম করা, ত্বকের পাণ্ডুরতা, ক্ষুধামান্দ্য, মাসিকের গোলযোগ দেখা যায়। 2. হাত পা ফোলে। 3. সামান্য কাজে হাঁপ ধরে, কারণ অক্সিজেনের পরিমাণ রক্তে কম থাকার ফলে কোষেও কমে। 4. উৎসেচক ঠিকমতো গঠিত হতে পারে না। 5. থাইরয়েড গ্রন্থির কার্যকারিতা হ্রাস পায়। পৃষ্ঠা 70। 7. মানুষের দেহে আয়োডিনের ভূমিকা লেখো। উত্তর: এটি মানুষের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশের জন্য একটি অপরিহার্য মৌলিক উপাদান। বেশিরভাগ আয়োডিন শোষণের পর থাইরয়েড গ্রন্থিতে এসে জমা হয় এবং T3 ও T4 হরমোন উৎপাদনে সক্রিয় ভূমিকা গ্রহণ করে। উৎস: মাটিতে আয়োডিনের পরিমাণ কম থাকায় এর উদ্ভিজ্জ উৎস খুবই দুর্বল। সবজি, দানাশস্যে সামান্য পরিমাণ আয়োডিন পাওয়া যায়। পানীয় জলে প্রচুর আয়োডিন থাকে। এছাড়া শামুক জাতীয় প্রাণী, মাছের তেল, সামুদ্রিক খাবার এইসবে আয়োডিন আছে। এখন আয়োডিনের অভাব দূর করতে সরকার লবণের সঙ্গে
আয়োডিন মিশিয়ে বিক্রির ব্যবস্থা করছে। কাজ: 1. থাইরয়েড হরমোন ব্র্যাকেটে T3 T4 তৈরিতে অংশ নেয়। এই হরমোনগুলি দেহের বৃদ্ধি ও নানা কাজকে নিয়ন্ত্রণ করে। 2. বিপাকের মাত্রা ছাড়িয়ে BMRকে নিয়ন্ত্রণ করে। 3. থাইরোগ্লোবিউলিন গঠনে অংশ নেয়। 4. মস্তিষ্কের স্বাভাবিক বিকাশ ঘটায়, কোষের সংখ্যা বৃদ্ধি করে। 5. মানসিক বিকাশের পক্ষে জরুরি। 6. গ্লাইকোজেনকে গ্লুকোজে পরিণত করে। 7. আমাদের চুল, চোখ, ত্বক, চামড়াকে স্বাভাবিক রাখে। অভাবজনিত ফল: 1. বিপাক হার কমে যায়। 2. ওজন বাড়ে। 3. কাজ করার ক্ষমতা কমে। 4. শরীর দুর্বল হয়। 5. মাসিকের গোলযোগ দেখা যায়। 6. চুল, বিশেষ করে ভ্রূর, উঠে যায়। 7. ত্বক খসখসে হয়। 8. গর্ভবতীদের ক্ষেত্রে মৃত সন্তান প্রসব হয়, যা শিশুর জন্মগত বিকৃতি হয়। জড়বুদ্ধি হতে পারে, স্বর ভেঙে যায়। 9. গলগণ্ড হয়, অর্থাৎ থাইরয়েড গ্ল্যান্ডটি অনেক বড় হয়ে ওঠে। এর ফলে কখনো কখনো শ্বাসনালীর ওপর চাপ সৃষ্টি হয়ে শ্বাসকার্যে বাধা আসে। ল্যারিংসে চাপের ফলে কথা বলতে কষ্ট হয়, অর্থাৎ স্বর বের হতে কষ্ট হয়। খাদ্যবস্তু পাকস্থলীতে যেতে বাধাপ্রাপ্ত হয়। পৃষ্ঠা 71। আধিক্যের ফল: আয়োডিনের পরিমাণ বেশি হলে থাইরয়েড গ্ল্যান্ডটি অতি সক্রিয় হয়ে ওঠার ফলে হরমোনগুলির ক্ষরণ বৃদ্ধি পায়। ফলে: 1. বিপাক হার বাড়ে। 2. দেহের ওজন কমে। 3. দেহে হাত পা কাঁপে। 4. ক্ষুধা বাড়ে। 5. রোগীর মধ্যে অস্থির ভাব দেখা যায়। 6. চোখ ঠেলে বেরিয়ে আসতে চায়, ব্র্যাকেটে গ্রেভস ডিজিজ। 8. নেক্সট হচ্ছে 8. ফ্লুরিন সম্বন্ধে লেখো। উত্তর: এটি হ্যালোজেন গোষ্ঠীর একটি মৌলিক উপাদান, যা প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না। এটি দাঁতের মধ্যেই প্রধানত পাওয়া যায়। প্রধান উৎস পানীয় জল, প্রাণীজ, সামুদ্রিক মাছ, দুধ। কাজ: 1. দন্ত ক্ষয় থেকে দাঁতকে রক্ষা করে। 2. হাড়কে মজবুত রাখে। অভাবজনিত ফল: দাঁতের ও হাড়ের ক্ষয় হয়। আধিক্যজনিত ফল: দাঁত ও হাড়ের ক্ষতি হয়, দাঁতে ছোপ ছোপ দাগ পড়ে, এনামেলের উজ্জ্বলতা নষ্ট করে, দাঁতে গর্তের সৃষ্টি হয়, একে ডেন্টাল ফ্লুরোসিস বলে। 9. জিঙ্ক সম্বন্ধে লেখো। উত্তর: এটি একটি অনুপৌষ্টিক উপাদান, যা সাধারণ খাদ্যে পাওয়া যায়। ত্বক, হাড়, প্রস্টেট, রক্তে লোহিত কণিকায় দস্তা ব্র্যাকেটে জিঙ্ক বেশি পরিমাণে থাকে। উৎস প্রাণীজ, হেরিং মাছ, খোলাযুক্ত শামুক, মাছ, মাংস, ডিম, মেটে। উদ্ভিজ্জ, দানাশস্য, মিলেট, ডাল, তৈলবীজ, বাদাম। কাজ: 1. দরকারি উৎসেচক কার্বনিক অ্যানহাইড্রেজে এটি বর্তমান, যা CO2 পরিবহন করে। 2. প্রোটিন সংশ্লেষ করে। 3. RNA ও DNA সংশ্লেষ করে। 4. দ্রুত ক্ষয় সারায়। 5. এটি ইনসুলিন হরমোনের একটি উপাদান। 6. এর যৌগ ডায়ালিয়া আরোগ্যকে দ্রুততর করে। অভাবের ফল: 1. অ্যানিমিয়া দেখা যায়। 2. বৃদ্ধি ব্যাহত হয়। 3. লিভারে সিরোসিস হতে পারে। 4. ইনসুলিন তৈরি ব্যাহত হয়। 5. হার্টের পেশির ক্ষতি হয়। 72। এখানে একটা টেবিল করা আছে, ভারতীয়দের দৈনিক লোহার চাহিদা। যেখানে যে কলামগুলো আছে: ব্যক্তি, ওজন পার কেজি, দৈনিক প্রয়োজন মিলিগ্রামে লেখা, শোষণের পরিমাণ শতকরা।
এখানে প্রথম হচ্ছে শিশু জন্ম থেকে 6 মাস, ওজন 4.5 4.5, দৈনিক প্রয়োজন 0.315, শোষণের পরিমাণ শতকরা 3, 1 থেকে 3 বছর, ওজন পার কেজি 12, দৈনিক প্রয়োজন 0.354, শোষণের প্রয়োজন 3, 4 থেকে 6 বছর 20, ওজন 20, দৈনিক প্রয়োজন 0.551, শোষণের পরিমাণ শতকরা 3, 7 থেকে 9 বছর 30, ওজন 30, 0.780, দৈনিক প্রয়োজন, আর শোষণের পরিমাণ 3, শতকরা 3, 10 থেকে 12 বছর 35, ওজন 35, 1.027 mg, দৈনিক প্রয়োজন, আর শোষণের পরিমাণ 3। এবার বালক স্ট্রোক বালিকা 13 থেকে 15 বছর, ওজন 47, দৈনিক প্রয়োজন 1.243, শোষণের পরিমাণ 5, 16 থেকে 18 বছর 46.5, 1.401, শোষণের পরিমাণ 5, পুরুষ 60 থেকে 65, ওজন 1.485, শোষণের পরিমাণ 5%, নারী 50 থেকে 55, 1.500, শোষণের পরিমাণ শতকরা 5, গর্ভবতী 50 থেকে 60, 3.000, শোষণের পরিমাণ 8, প্রসূতি 50 to 55, ওজন 1.580, 8, বৃদ্ধ স্ট্রোক বৃদ্ধা 60 to 55 কেজি, সেটা 1.000, শোষণের পরিমাণ 5%, শতকরা 5। প্যারাগ্রাফ, জেনে রাখা দরকার যে লৌহ সমৃদ্ধ খাবার খেলেও লোহা খুব অল্প পরিমাণে দেহে শোষিত হয়। এর মধ্যে প্রাণীজ উৎস থেকে লৌহ শোষণের মাত্রা উদ্ভিদ উৎস থেকে বেশি। লৌহজনিত অ্যানিমিয়ার ক্ষেত্রে লোহার 30% অবধি শোষিত হয়। খাদ্যে অজৈব লোহা সহজে পৌষ্টিক নালীতে শোষিত হলেও জলে অদ্রবণীয় লোহার যৌগ ফেরিক ফসফেট, ফেরিক ফাইটেট প্রভৃতি শোষিত হয় না। প্যারাগ্রাফ, লোহা ক্ষুদ্রান্তে অ্যাপোফেটিন নামে এক প্রকার প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে ফেরিটিনে পরিণত হয় এবং আন্তরিক ঝিল্লিতে সঞ্চিত থাকে। হিমোগ্লোবিন ভেঙে লোহা যকৃতে প্লীহায় ফেরিটিন ও হিমোসিডারিন হিসেবে জমা থাকে। রক্তরস থেকে মুক্ত ফেরিক আয়রন ফেরাস আয়রনে রূপান্তরিত হয়ে অস্থিমজ্জায় জমা হয়। লোহা মলমূত্র, পিত্তরস, ঘাম, ঋতুস্রাব দ্বারা শরীর থেকে বার হয়ে যায়। মল দিয়ে প্রায় 90%, ঋতুস্রাব দিয়ে 30% লোহা বের হয়ে যায়। 1 লক্ষ আইইউ 1 বছরের বেশি বাচ্চাদের 2 লক্ষ আইইউ করে ভিটামিন এ তেল খাওয়ানো হয় এবং 2-4 সপ্তাহ বাদে আবার সেটি পুনরায় দেওয়া হয়। সম্পূর্ণ আরোগ্য না হওয়া অবধি মাসে মাসে ওই ডোজ চালিয়ে যাওয়া হয়। আচ্ছা, 73 পৃষ্ঠায় একটা টেবিল দেয়া আছে। 10 শরীরে বিভিন্ন বয়সে বিভিন্ন খনিজ লবণের প্রয়োজনীয় পরিমাণ লেখো। এইটা একটা না টেবিল করা আছে বড়, এই টেবিলটা কাউকে দিয়ে পড়িয়ে নিতে হবে। পৃষ্ঠা 74, অনুশীলনী, ডান দিকে প্রশ্ন মান 1, এ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন ব্র্যাকেটে MCQ 1,
নিচের কোনটি ফসফরাসের অভাবজনিত ফল নয়? এ, হাড় ও দাঁত মজবুত হয় না। বি, সামান্য আঘাতে হাড় ভেঙে যায়। সি, দাঁত উঠতে দেরি হয়। ডি, পেশি সংকোচন করে। 2, নিচের কোনটি সোডিয়ামের অভাবে ঘটে না? এ, দেহের ফ্যাটের ঘাটতি। বি, প্রজনন ক্ষমতা ব্যাহত। সি, পেশি ক্ষয়। ডি, রক্তের বাফার নিয়ন্ত্রণ। 3, যেটি পটাশিয়ামের অভাবে ঘটে না। এ, হার্ট রেট কমা। বি, ক্ষুধা নষ্ট। সি, পেশি সঞ্চালন ক্ষমতার হ্রাস। ডি, প্রোটিন সংশ্লেষে ভূমিকা। 4, নিচের যেটি শরীরে লোহার অভাবজনিত ফল নয়? এ, হাত পা ফোলা। বি, সামান্য কাজে হাঁপ ধরে। সি, রক্তাল্পতা দেখা যায়। ডি, লোহিত কণিকা তৈরি করে। 5, নিচের কোনটি শরীরে আয়োডিনের অভাবের ফলে নয়? এ, বিএমআর নিয়ন্ত্রণ করে। বি, ওজন বাড়ায়। সি, ত্বক রুক্ষ খসখসে করে। ডি, চুল উঠে যায়। উত্তর: 1 ডি, 2 ডি, 3 ডি, 4 ডি, 5 এ। বি, নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর লেখো। 1, খনিজ লবণ কাকে বলে? কয়েকটি উদাহরণ দাও। 2, খনিজ লবণের মধ্যে কোনগুলি বেশি লাগে ও তাদের কাজ কী? 3, ক্যালসিয়াম পটাশিয়ামের অভাবে শরীরে কী কী ক্ষতি হয়? কয়েকটি খাবারের নাম লেখো যাতে ওই দুটি খনিজ লবণ পাওয়া যায়। 4, সোডিয়ামের উৎস কী? এর আধিক্য ও অভাবের ফলে শরীরে কী কী সমস্যা দেখা যায়? 5, লোহার গুরুত্ব কী? লোহার উৎস বলো এবং এর অভাবে কী হয়? 6, আয়োডিন ও ফ্লুরিনের উৎস লেখো, এগুলির কাজ কী? সি, ঠিক না ভুল লেখো। 1, ক্যালসিয়ামের অভাবে রিকেট হয়। 2, লোহার অভাবে অ্যানিমিয়া হয়। 3, লোহার অভাব ছাড়াও অন্য কারণে অ্যানিমিয়া হতে পারে। 4, ফ্লুরিন বেশি হলে দাঁতের সমস্যা দেখা যায়। 5, সোডিয়ামের অভাব সহজে হয় না। 6, মাছ ফসফরাসের একটি উৎস। 7, থাইরয়েড হরমোন তৈরিতে ফসফরাসের ভূমিকা উল্লেখযোগ্য। এই ফাইলটি এখানে শেষ হলো, এই অধ্যায়টিও শেষ হলো।